প্রিয় ছাত্রছাত্রীরা, আমি শিরিন আক্তার বারকুণ্ডু স্কুলের অনলাইন স্কুল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদেরকে বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। ছাত্রছাত্রীরা, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ কিছু চিত্র। আমরা একটা জায়গায় দেখতে পাচ্ছি গার্মেন্টস শ্রমিক, একটা জায়গায় দেখতে পাচ্ছি কৃষক, আর একটা জায়গায় দেখতে পাচ্ছি কৃষক, আর একটা জায়গায় দেখতেছি নারী পুরুষ সবাই মিলে কৃষিকাজে ব্যস্ত। এই চিত্রগুলো দেখে কি মনে হচ্ছে? চিত্রগুলো দেখে মনে হচ্ছে সবাই নিম্ন শ্রেণীর মানুষ, গরিব, যাদেরকে আমরা উপেক্ষা করি। আজ আমি তোমাদেরকে পড়াবো প্রকৃত শক্তির উদ্বোধন প্রবন্ধটি। লিখেছেন কাজী নজরুল ইসলাম। এই প্রবন্ধটি পড়ে তোমরা বুঝতে পারবে, লেখক পরিচিতি জানতে পারবে, অবহেলিত মানুষের প্রতি মমত্ববোধ সম্পর্কে জানতে পারবে, বিভেদ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার উত্তর সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, দেশের উন্নয়নে মনীষীগণের আদর্শ অনুসরণে তাৎপর্য বিশ্লেষণ করতে পারবে। আসো আমরা লেখক পরিচিতিটা জেনে নিই। প্রকৃত শক্তি উদ্বোধন প্রবন্ধের লেখক কবি কাজী নজরুল ইসলাম। জন্ম 25শে মে 1899 সালে বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। কর্মজীবন: ছোটবেলায় লেটু গানের দলে যোগ দেন, পরে সেনাবাহিনীতে যোগ দেন। রচনাবলী: যুগবাণী, অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দু, চক্রবাক, রিক্তের বেদন ইত্যাদি। উপাধি: বিদ্রোহী কবি নামে পরিচিত। নাগরিকত্ব: 1972 সালে কবিকে ঢাকায় এনে নাগরিকত্ব প্রদান। মৃত্যু: 29শে আগস্ট 1976 সাল ঢাকায় মৃত্যুবরণ করে। আরও কিছু ছবি তোমরা দেখতে পাচ্ছ। বীর যোদ্ধা যাদেরকে বলা হয়, গজনী মাহমুদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের স্বাধীনতা স্থপতি, জাতির পিতা, কালা পাহাড়। এই প্রবন্ধটা নেওয়া হয়েছে কাজী নজরুল ইসলামের যুগবাণী নামক প্রবন্ধ থেকে। এই উপকৃত সত্যের উদ্বোধন প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী মানুষকে তার পরিচয় ফুটে উঠেছে। এখানে লেখক সারা পৃথিবীতে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র পরিচয়ের ঊর্ধ্বে যে সমগ্র মানব সমাজ, তাদের উপেক্ষা করে কোনো উন্নতি সম্ভব নয় এবং তাতে গণতন্ত্রও আশা করা যায় না। এই কারণে কবি প্রবন্ধকার ধর্ম, বর্ণ, গোত্র, জাতি ইত্যাদির বাইরে এসে সাম্য, শান্তি ও মানবিক সমাজ গঠনের জন্য সবাইকে আহ্বান করেছেন। উপকৃত শক্তির উদ্বোধন বলতে ছোট লোকদের ঐক্যবদ্ধ মহাশক্তির যথাযথ মূল্যায়ন ও ব্যবহারের দিকটি এখানে তুলে ধরা হয়েছে। বিশ্ব সভ্যতার নিজেদের আসন লাভ করতে উপকৃত শক্তির কোনোই বিকল্প নেই। কারণ যুগে যুগে আমরা দেখেছি উন্নতির পথে যত কাজ হয়েছে, শান্তি ফিরে এসেছে, তার মূলেই এই উপকৃত শক্তির ব্যবহার হয়েছে এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমেই হয়েছে। তাই বিশ্বের বুকে কল্যাণকামী আত্মমর্যাদা সম্পন্ন রাষ্ট্র গঠন করতে হলে মনীষী এবং রাষ্ট্রনায়কদের নির্দেশিত পথে অগ্রসর হয়েই কাজ করতে হয়। হিংসা, দেশ, কলহ ভুলে দুঃখদৈন্য, লজ্জা, ক্লেশ উপেক্ষা করে
ও প্রকৃত শক্তির সমাবেশ ঘটাতে হবে। তাহলে যে কোনো দেশ জাতি উন্নতির চরম শিখরে উঠতে পারবে। এখানে পাঠ বিশ্লেষণে আমরা দেখতে পাচ্ছি মহাত্মা গান্ধীর একটি বাণী, পৃথিবীকে যেভাবে বদলাতে চাও ঠিক সেই পরিবর্তনটা আগে নিজের মধ্যে আনো। মহাত্মা গান্ধী নিজে ভারতবর্ষে অসাধ্য সাধন করতে পেরেছে। সুখে দুঃখে মানুষের ভাগিদার হতে পেরেছে। নিজের বুকে রক্ত দিয়েও যারা খেতে পারতো না তাদের সাথে উপবাস করিয়া তাদেরকে আপন করে তুলতে তার জুড়ি নেই। তার এই চরম আত্মত্যাগের কারণেই মানুষ এখনো পর্যন্ত তাকে স্মরণ করছে। আরো কিছু ছবি দেখতে পাচ্ছ। ছবিতে আমরা মেহনতি মানুষদেরকে কাজ করতে দেখছি। আমরা কিছু প্রশ্ন আলোচনা করব। এখানে আমরা লেখক বারবার একটা কথা বলেছে যে বোধনবাসীতে সুর দিতে হবে। এই কথাটা বারবার বলেছে। কেন? আমাদের সমাজে সর্বাঙ্গীন উন্নতি সাধনের জন্য লেখক বোধনবাসীতে সুর দিতে বলেছেন। এই বোধনবাসীতে সুর দেওয়া বলতে লেখক ভদ্র সমাজের মধ্যে বোধ শক্তি জাগ্রত হওয়াকে বুঝিয়েছে। কারণ মানুষে মানুষে বৈষম্য এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে ভদ্র সমাজ সর্বোচ্চ আসনে বসে আছে। তাদের অপেক্ষাত নিচু সম্প্রদায়কে তারা ঘৃণা করেন, অবজ্ঞার দৃষ্টিতে দেখেন। এই কারণে লেখক বলছে সমাজ এখনো পিছিয়ে আছে। এই পিছানো সমাজকে টেনে তুলতে হলে ভদ্রলোক সম্প্রদায়ের মধ্যে একটা বোধের জাগরণ ঘটতে হবে। এই জন্য লেখক বারবার বলেছে বোধনবাসীতে সুর দিতে বলেছে। ওই ছোট লোককে বক্ষে ধরিয়া ভাই বলিয়া ডাকিয়েছেন, এই কথাটা আসছে। এটা দ্বারা লেখক বুঝিয়েছে যে মহাত্মা গান্ধীর কথা প্রসঙ্গে এই কথাটা লেখক বলেছেন। মহাত্মা গান্ধী হচ্ছে আধুনিক চেতনা সম্পন্ন একটা মানবতাবাদী মানুষ ছিলেন। বংশগৌরব পদমর্যাদা তিনি কখনো দেখাতেন না। মানুষকে তিনি মানুষ বলে ভাবতেন, সম্মান করতেন। মানুষের প্রতি সম্মানবোধ ছিল বলে আজও মানুষ তাকে ভাই বলে ডাকেন। তাদের সাথে সবসময় এক কাতারে দাঁড় করেছেন তিনি। এই জন্য মহাত্মা গান্ধীর সাম্যবাদী মানসিকতা পরিচয় আমরা এই প্রবন্ধে দেখতে পাই। এখানে কবি আরেকটা কথা বলেছে, দেখিবে বিশ্ব তোমাকে নমস্কার করিবে। কেন বলেছে? কবি এই কথাটা বলেছেন সমাজে যারা উপেক্ষিত তাদের আপন করে নেওয়ার বিষয়কে নির্দেশ করেছেন। বিশ্বের বুকে যদি মর্যাদাবান রাষ্ট্র হিসেবে আমরা মাথা তুলে দাঁড়াতে চাই, সেটার পূর্বশর্ত হলো মানুষের মধ্যে ধর্ম, বর্ণ, ধনী, দরিদ্র বিভেদ দূর করতে হবে। যেসব দেশ মানুষের মাঝে এইসব বিভেদ প্রাচীর ভেঙে দিয়েছে, সেসব দেশ আজ উন্নতির চরম শিখরে পৌঁছাতে পেরেছে। তাই বিভেদ ভুলে গিয়ে সব শ্রেণীর মানুষকে আপন করে নিতে হবে, তবে বিশ্ব আমাদের নমস্কার করবে। কবি এই প্রত্যাশা করেন।
তাহার আভিজাত্য গৌরব নাই, পদগৌরবের অহংকার নাই, কথাটি কেন বলেছেন? এখানে মহাত্মা গান্ধী প্রসঙ্গে কবি বলেছেন মানুষকে ভালোবাসতেন তিনি, তার কাছে জাতপাতের কোনো মূল্য ছিল না, ছোট লোক বলে কাউকে সে অবহেলা করে নাই। তার এই উদার মন মানসিকতায় ধর্মভেদ, জাতিভেদ, আভিজাত্য গৌরব এখানে লেখক তুলে ধরেছেন। আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনটি প্রধান অন্তরায়? আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রধান অন্তরায় হচ্ছে মানুষে মানুষে বিভেদ। মানুষকে আমরা ঠিকভাবে মূল্যায়ন করতে পারি না, মানুষের গণতান্ত্রিক অধিকারের কথা চিন্তা করি না, মানুষের মতামতকে গুরুত্ব দিই না। তাই আমাদের দেশে গণতন্ত্র চর্চার মধ্যে সমস্যা রয়ে গেছে। দেশের অধিবাসী লইয়াই তো দেশ, কথাটা তারা কি বুঝিয়েছেন? এটা তারা বুঝিয়েছেন দেশের সমস্ত মানুষকে নিয়ে একটা দেশ। দেশ মানে নির্দিষ্ট কোনো বংশের, ধর্মের, গোত্রের, শ্রেণীর মানুষের নয়। দেশ মানে তার সমস্ত অধিবাসী সেখানে থাকবে। একটি দেশের গরিব, সুখ, দুঃখী, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ব্রাহ্মণ, শূদ্র, বসর সব শ্রেণীর মানুষ, পেশার মানুষ নিয়ে একটা দেশের পরিচয়। দেশের মানুষের উন্নতি মানে দেশের উন্নতি। সুতরাং দেশের অধিবাসী নিয়ে একটি দেশ গঠিত হয়। আমাদের এত অধঃপতনের কারণ কি? প্রশ্নটা করেছেন কবি। এটার কারণ হচ্ছে মানুষেরকে যদি আমরা অবহেলা করি কখনো কোনো জাতি উন্নতি করতে পারে না। আমাদের ভিতরে অর্থাৎ মানুষের মধ্যে সাম্যবাদী চেতনার উপর যদি আমরা বিশ্বাস না থাকে, মানুষ একে অন্যের মূল্যায়ন করতে না পারে, যার কারণে সমাজে ছোট লোক বড় সম্প্রদায়ের একটা সৃষ্টি হয়। ছোট লোকদের মন হচ্ছে স্পষ্ট কাচের মতো, কিন্তু বড় লোকেরা এই ছোট লোকদের মূল্যায়ন করতে পারে না, যার কারণে এই ধরনের প্রশ্ন আসে। আমাদের দেশের মজুর, মুটে, কুলি, উপেক্ষিত শক্তির উদ্ভাবক প্রবন্ধে কিভাবে তাদেরকে মূল্যায়ন করা হয়েছে? এখানে মোটু, মজুর, কুলি তথাকথিত আমাদের ছোট লোক সম্প্রদায়ের সমার্থক কিছু শব্দ। দেশ ও জাতির সার্বিক উন্নতি অগ্রগতি নির্ভর করে মানুষের সম্মিলিত কর্মচেষ্টার উপর, কিন্তু একটা বিশেষ শ্রেণী বা গোষ্ঠী কখনো এদেরকে ছাড়া উন্নয়ন ঘটাতে পারবে না। যুগে যুগে যত উন্নতি হয়েছে, অগ্রগতি হয়েছে, এই শ্রমজীবী মানুষের দ্বারাই হয়েছে। সমাজের নিম্ন শ্রেণীর পেশার মানুষরা সবসময় ঐক্যবদ্ধ হয়ে দেশ উন্নয়নের চেষ্টা করেছে, অথচ বড়লোক যারা আছে তারা উন্নত জীবনযাপন নিশ্চিত করার জন্য তাদের দিনরাত পরিশ্রম করে চলেছে শ্রমজীবী মানুষরা। তাহলে আমাদের দেখা যাচ্ছে 10 আনা শক্তি নির্ভর করছে এই ছোট লোক সম্প্রদায়ের উপর। এদের অবহেলা করলে দেশ অধঃপতনের দিকে এগিয়ে যাবে, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারবে না, দেশ উন্নতির চরম শিখরে যেতে পারবে না। প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে কিছু ছোট প্রশ্ন আসতে পারে। ছোট ছোট প্রশ্নের দ্বারা আমরা মূল্যায়ন করতে পারি
যেমন আমাদের দেশে কি গঠিত হতে পারছে না, আমাদের দেশের জনশক্তি গঠিত হতে পারছে না। পদ গৌরবের অহংকার কে করেনি? পদ গৌরবের অহংকার করেনি মহাত্মা গান্ধী। কার আভিজাত্যে গৌরব নেই? মহাত্মা গান্ধীর আভিজাত্যে গৌরব নেই। কারা ছোট লোক সম্প্রদায়ের নামকরণ করেছে? আভিজাত্য শ্রেণী। মানুষে মানুষে হয়ে কি করার অধিকার নেই? মানুষকে মানুষ হয়ে ঘৃণা করার অধিকার নেই। কার আহ্বানে জাতিভেদ ছিল না? মহাত্মা গান্ধীর আহ্বানে জাতিভেদ ছিল না। এই ধরনের কিছু প্রশ্ন দিয়ে আমরা মূল্যায়ন করতে পারি। ছাত্রছাত্রীরা, আজ আমি আর বিশেষ আলোচনা করছি না, এখানেই শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ।